হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তো দেখো, আমরা এর আগে কিন্তু মোট 5টা ক্লাস করে নিয়েছি, ঠিক আছে, যেগুলো আমাদের বাংলা থেকে ইংলিশে ক্লাস ছিল, ট্রান্সলেশন মূলত। তো সবগুলোই কিন্তু তোমরা ভালোভাবে দেখেছো এবং ভালো তোমরা রিয়েক্ট করেছো, সেটা আমার খুব ভালো লেগেছে। তো আবার আমরা কিন্তু একইভাবে আজকে আমাদের ডে 6-এ কিন্তু নিয়ে চলে এসেছি একটা সুন্দর প্যাসেজ, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। কী লেখা আছে দেখো, বলেছে, মা বলেন আমার কলকাতা শহরের পূজা আর ভালো লাগে না, বাড়ি থেকে এক পা বেরোতেও ইচ্ছে করে না, অথচ পুজোর সময় বাংলাদেশ ছেড়ে পাহাড় সমুদ্রের ধারে বেড়াতেও ইচ্ছে করে না। ঠিক আছে, বলছে দেখো, শরৎকাল মানে সোনার মতো রোদ, মাঝে মাঝে মেঘের খেলা, আর ঢাক বেজে উঠলেই মনে হয় আমিও যেন আমার ছেলেবেলাটা ফিরে পাই। কিন্তু কলকাতা শহরের ঢাকের বাজনা কংক্রিটের দেয়ালে লেগে যেন কান ঝালাফালা করে দেয়, তার উপর মাইকের তাণ্ডব তো আছেই। এই যে তোমরা প্যাসেজটা দেখতে পেয়েছো, আমরা কিন্তু এই প্যাসেজটাকে ইংলিশে কনভার্ট করব, ঠিক আছে। তো দেখো, আমরা প্রত্যেকটা কিন্তু লাইনকে ভেঙে ভেঙে দেখাবো কিভাবে, কোথায় আমরা সাবজেক্ট ভার্ব কীরকম লিখবো, ঠিক আছে। তোমরা কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। আশা করি অনেকটা ভালো লাগবে। আর যদি আগের ক্লাসগুলো না দেখো, তবে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে দেখো, প্লেলিস্টে গিয়ে দেখো, লেখা আছে একটা প্লেলিস্ট আছে ট্রান্সলেশন বলে, ওখানে কিন্তু সবগুলো ভিডিও পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো আমরা প্রথম লাইনটা একটা সিঙ্গেল পেজে নিয়ে নিচ্ছি। দেখো কি লেখা আছে, বলেছে, মা বলেন কলকাতা শহরের পূজা আর ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের দুটো সেন্টেন্স আছে, একটা হচ্ছে মা বলেন, আর একটা আছে দেখো কী লেখা আছে, বাকিটা আছে দেখো, আমার কলকাতা শহরের পূজা আর ভালো লাগে না। তো প্রথমে আমরা প্রথম পার্টটুকু লিখে নেব। তাহলে মা বলেন, তাহলে এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। কি করে চিনলাম? দেখো, এখানে কোনো রকম জোর দিয়ে বলছে না বা কোনো কিছু সংযুক্ত নেই, তাই না। এখানে একদম সিম্পলি বলেছে মা বলেন, ঠিক আছে, মানে মায়ের মুখ থেকে এটা শোনা যাচ্ছে। তাহলে মা কি বলেন? তাহলে দেখো, আমরা এই যে মা বলেন, তাহলে সাবজেক্ট মা, তাহলে মাকে কী লিখবো? তাহলে মাদার লিখবো, ঠিক আছে। তাহলে মাদার, তারপর কি বলো, বলেন। তো বলা ইংলিশ এখানে কি বলবো আমরা? সে। আর যেহেতু মাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম অনুযায়ী আমাদের কি লাগবে? একটা বলো, ভার্ব ওয়ানের সাথে এস লাগবে। তাহলে কী হলো? মাদার সেজ, মা বলেন। ওকে, এটা কমা দেবো আমরা। দেখো কী লেখা আছে, আমার কলকাতা শহরের পূজা আর ভালো লাগে না। তাহলে এই বাক্যটাকে যদি আমরা একটু সুন্দর করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এই যে বলছে ভালো লাগে না, এই লাইনটাকে একটু যদি বেটার করে লেখা যায়, তো আমি এটাকে বলতে পারি এনজয়, ঠিক আছে। আর যেহেতু ভালো লাগে না, মানে ওর ভালো লাগে না, তাহলে আমরা একটা নট ইউজ করব, ঠিক আছে। আর এখানে যেহেতু সাবজেক্টটা আমার আছে, মানে আই দিতে হবে, তাহলে বাক্যটা আমি লিখব আই, ঠিক আছে, ক্যান নট এনজয়। ওকে, তাহলে দেখো বাক্যটা কী হয়ে গেল, মাদার সেজ আই ক্যান নট এনজয়, এর মানে হচ্ছে আমার ভালো লাগে না, ঠিক আছে, বা আমি এনজয় করছি না বা এনজয় করতে পারছি না, এটা হচ্ছে এরকম সেন্সটা আসছে। ওকে, কি বলছে দেখো, কলকাতা শহরের পূজা, ঠিক আছে। তাহলে দেখো, কলকাতা শহরের পূজা, তাহলে আমি বুঝতেই পারছি এখানে পূজা বলতে মানে আলটিমেটলি এখানে দুর্গা পূজাকে বলছে, ঠিক আছে। তো তুমি দুর্গা পূজাটা লিখতে পারো। ওকে, তাহলে কি লিখবো? দুর্গা পূজা, মানে এটাই যেহেতু আমাদের মানে হিন্দুদের এটাই সবথেকে বড় পুজো, তাই আমরা কিন্তু এখানে লিখছি দুর্গা পূজা, ঠিক আছে। তাহলে বাক্যটা কী হলো দেখো, আই ক্যান নট এনজয় দুর্গা পূজা। কোথায়? দেখো, কলকাতা শহরের, তাহলে আমি বলতে পারি ইন দ্য টাউন অফ কলকাতা, ঠিক আছে, ইন দ্য টাউন অফ কলকাতা, ঠিক আছে, মানে কলকাতা শহরের কথা বলছে যেহেতু, ঠিক আছে। তাহলে বাক্যটা কী হলো দেখো, আই ক্যান নট এনজয় দুর্গা পূজা ইন দ্য টাউন অফ কলকাতা। এখানে একটা লেখা আছে দেখো, আর, মানে কি আগে ভালো লাগতো, এখন আর ভাল লাগে না। তাহলে এই যে আর জন্য আমরা কী লিখবো একটা শব্দ, সেটা হচ্ছে এনি মোর, ঠিক আছে, এনি
মোর, মানে আর ভাল লাগে না, ঠিক আছে, মোর। তাহলে এটা হলো আমাদের কমপ্লিট সেন্টেন্স। দেখো আশা করি বুঝতে পেরেছো, একদম ইজিভাবে লিখলাম। মাদার সেজ আই ক্যান নট এনজয় দুর্গা পূজা ইন দ্য টাউন অফ কলকাতা এনিমোর। ঠিক আছে, আমার কলকাতা শহরের পূজা আর ভালো লাগে না। মানে বাক্যটাকে পুরোপুরি যে এরকমই লিখতে হবে এর কোনো মানে নেই। বাক্যটা আমরা একটু ঘুরিয়ে বললাম যে কলকাতা শহরের যে বর্তমানে যে দুর্গাপূজাগুলো হচ্ছে এখন, সেটাতে আমি কিন্তু আর মানে এনজয় করতে পারছি না, মানে এই পুজোগুলো আমার আর ভালো লাগছে না। ওকে, তো দেখো আমাদের পরের বাক্যটা দেখো কী লেখা আছে। বলছে বাড়ি থেকে এক পা বেরোতেও ইচ্ছে করে না। তাহলে দেখো এই যে বলছে বাড়ি থেকে এক পা বেরোতেও ইচ্ছে করে না। ওকে, তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু মানে আমার আছে, মানে সাবজেক্টটা কিন্তু লুকিয়ে আছে কোথাও, ওটা আমি লিখিনি যদিও, এটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে লেখা আছে কথাটা এরকম যে আমার বাড়ি থেকে এক পা বেরোতেও ইচ্ছে করে না। তাহলে এই আমারটার জন্য আমরা কিন্তু এক্সট্রা আমি আই এখানে লিখতেই পারি, হ্যাঁ, সাবজেক্ট হিসেবে আই। দেখো এই যে বলছে আমার ইচ্ছে করে না, এই লাইনটাকে তুমি যদি লেখো আই ডোন্ট উইশ, ঠিক আছে, আমার ইচ্ছে করে না, এটা হয়, কিন্তু এর থেকেও আমি একটা বেটার লিখবো এইভাবে। দেখো আই ডোন্ট ফিল, ঠিক আছে, আই ডোন্ট ফিল বা ডু নট ফিলও বলতে পারো। আই ডোন্ট ফিল লাইক, লাইক কীরকম, যে বেরোতেও, ঠিক আছে, মানে বেরোনোর কথা বলছে এখানে। তার মানে কি বলছে, বাড়ি থেকে বেরোনো, তার মানে মুভিং, ঠিক আছে। তাহলে কী হচ্ছে দেখো, আই ডোন্ট ফিল লাইক মুভিং। দেখো এক পা, এক পা বলতে এখানে আমরা পায়ে লেগ এরকম কিছু লিখবো না, ঠিক আছে, বা ফুট এরকম লিখবো না, আমরা কী লিখবো, এ স্টেপ, ঠিক আছে, কী লিখবো, এ স্টেপ। স্টেপ মানে হচ্ছে এক ধাপ, ওকে, বা একটা পদক্ষেপ এরকম, বা এক পা। ওকে, তাহলে কী লিখলাম দেখো, আই ডোন্ট ফিল লাইক মুভিং এ স্টেপ, ঠিক আছে, কোথায় দেখো, বাড়ি থেকে মানে বাইরে, তাহলে আউট অফ দ্য হাউস বলতে পারি। ওকে, আউট অফ দ্য হাউস। ওকে, তাহলে বাক্যটা কী দেখো, আই ডোন্ট ফিল লাইক মুভিং এ স্টেপ আউট অফ দ্য হাউস, মানে বাড়ি থেকে এক পা বেরোতেও ইচ্ছে করে না। ওকে, তো এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হলো। আর তুমি যদি বলো যে আমি ইচ্ছে করা ইংলিশ আমি উইশ ইউজ করি, আই ডোন্ট উইশ টু গো, ঠিক আছে, আউটসাইড অফ মাই হোম, তবুও কিন্তু হবে বাক্যটা। কিন্তু আমি যেটা লিখলাম এটা হচ্ছে একটা বেটার সেন্টেন্স, ঠিক আছে, পরীক্ষায় এটা লিখলে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে, রাইট। আর আমার তো ওটাই হচ্ছে মোটিভ যে আমাকে ফুল মার্কসটা কিন্তু পেতে হবে, তাই না। আর তোমার যদি আরও অন্যরকমভাবে লেখার ইচ্ছে থাকে তুমি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, তুমি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তবে আমরা আরও বুঝতে পারবো যে তোমরা কতটা আমাদের সাথে রিঅ্যাক্ট করছো, ঠিক আছে, কতটা অ্যাক্টিভ আছো। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আবার আমরা নেক্সট সেন্টেন্স দিয়ে কী আছে দেখো। বলেছি অথচ পুজোর সময় বাংলাদেশ ছেড়ে পাহাড় সমুদ্রের ধারে বেড়াতেও ইচ্ছে করে না। তো দেখো বাক্যটাকে আমি কি দেখতে পাচ্ছি, পুজোর সময় বাংলাদেশ ছেড়ে মানে বলছে যে নিজের মাতৃভূমি ছেড়ে, ঠিক আছে, পাহাড় সমুদ্রের ধারে মানে বাইরে বেড়াতেও ইচ্ছে করে না। তাহলে এই যে বলেছে কথাটা, ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এখানে দেখো লেখা আছে পুজোর সময়, তাহলে আমরা বলতে পারি ডিউরিং দ্য পূজা, এটা বলতে পারি আমরা, ঠিক আছে। আর এই যে এখানে লেখা আছে অথচ, ঠিক আছে, তো অথচটা কথাটাকে আমরা কিন্তু লিখতে পারি অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে, মানে অথচ বলতে পারি। তো বলছে পূজার সময়, তাহলে বলতে পারি ডিউরিং দ্য পূজাস, ঠিক আছে। তাহলে কী লিখলাম দেখো, অন দ্য আদার হ্যান্ড ডিউরিং দ্য পূজাস, মানে অথচ পুজোর সময়। দেখো কি বলছে, বলছে বাংলা ছেড়ে মানে বাংলাদেশ ছেড়ে পাহাড়ের সমুদ্রের ধারে বেড়াতেও ইচ্ছে করে না। তো এই কথাটাকে যদি আমরা একটু ভালো করে বেটারভাবে লিখতে যাই, তো দেখো যদি আমি এইভাবে বলি, দেখো দ্য আইডিয়া অফ গোয়িং টু দ্য হিলস, ঠিক আছে, আমি লিখছি বাক্যটা দেখো তাহলে বুঝতে পারবে। দ্য
আইডিয়া অফ গোয়িং, ঠিক আছে, গোয়িং টু দ্য হিলস, হিলস আর কি বলছে অথবা, ঠিক আছে, অর কিসে বলো তো, বলছে পাহাড়ের ধারে, ঠিক আছে। তাহলে টু সাম, দেখো পাহাড়ের ধার বলতে এখানে আমরা বলতে পাহাড় বলতে, ঠিক আছে, সমুদ্রের ধার বলতে আমরা বলতেই পারি, যেহেতু এখানে বলছে ধার, ঠিক আছে, সমুদ্রের ধার, তাহলে আমরা বলতে পারি সি সাইড বলতেই পারি। ওকে, সি সাইড, ওকে, সি সাইড প্লেস বলতে পারি, ঠিক আছে, মানে সমুদ্রের ধারের এই সমস্ত জায়গাগুলোতে, ঠিক আছে। এই সমস্ত জায়গায় যে যাওয়ার যে একটা ঠিক আছে ইচ্ছে, ঠিক আছে, সেটাও কিন্তু আমার মনটাকে কাড়তে পারে না বা মনটাকে জোগাতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা একটা ভার্ব নিব এখানে, ঠিক আছে, ডাজ নট অ্যাপিল, ঠিক আছে, ডাজ নট অ্যাপিল। ওকে, তো আমরা এখানে লেখাটা একটু আমাদের জায়গাটা শর্ট হয়ে গেল, ঠিক আছে, ডাজ নট অ্যাপিল। আর এরপরে একটা যেটা বসে প্রিপোজিশন, যেটা আছে টু, তোমরা জানো ভালো করে এটা, ঠিক আছে, অ্যাপিল টু, ঠিক আছে, মি আইদার। এই যে বাক্যটা লিখলাম, দেখো বাক্যটা কিন্তু একটা ভালো কি বলতো স্ট্রাকচারও হয়েছে এবং ভালো একটা সেন্সও দিচ্ছে। এখানে সত্যি কথা বলতে এখানে যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সাবজেক্টটা আমাদের আমি একটু কালারটা চেঞ্জ করলে তোমরা আশা করি ভালো বুঝতে পারবে। এই যে দেখো, এই যে বলছে দ্য আইডিয়া অফ গোয়িং টু দ্য হিলস অর টু সাম সি সাইড প্লেসেস, এইটা হচ্ছে আমার পুরোটা সাবজেক্ট। আর এখানে ভার্ব হয়ে গেলো, দেখো ডাজ নট অ্যাপিল টু। ওকে, মি আইদার, এর মানেটা হচ্ছে যে পুজোর সময়, ঠিক আছে, না তোমার ওই পাহাড় বা সমুদ্রের ধারে বেড়াতে যেতে ইচ্ছে করে না। ওকে, আশা করি বাক্যটা বুঝতে পেরেছো। তোমরা যদি অন্যভাবে লিখতে চাও তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারো, ঠিক আছে। তোমাদের এটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাও কমেন্টে। তাহলে পুরোটা সেন্টেন্স কী হলো দেখো, অন দ্য আদার হ্যান্ড ডিউরিং দ্য পূজাস দ্য আইডিয়া অফ গোয়িং টু দ্য হিলস অর টু সাম সি সাইড প্লেস ডাজ নট অ্যাপিল টু মি আইদার। ওকে, দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, বলেছে শরৎকাল মানেই সোনার মতো রোদ, মাঝে মাঝে মেঘের খেলা। তো দেখো এখানে সাবজেক্ট তুমি বুঝতে পেরে গেছো, সাবজেক্ট হচ্ছে আমাদের শরৎকাল। তো শরৎকালকে আমরা ইংলিশে কী বলি, আমরা কিন্তু একে বলি অটাম, ঠিক আছে। তাহলে AUTUMN, একটু বাক্যটা ঠিক মনে লিখবে, ঠিক আছে, বানানগুলো ভালো করে দেখে নেবে। তাহলে অটাম মানেই, তো মানে কথার জন্য আমরা একটা মিনস বলতে পারি, ঠিক আছে। তাহলে অটাম মিনস কি বলতো, সোনার মতো রোদ। তো এখানে মতোটা না লিখে আমি লিখব সোনালি রৌদ্র, ঠিক আছে। সোনালি রৌদ্র মানে কি, গোল্ডেন সানলাইট, তাই না। তাহলে গোল্ডেন সানলাইট। দেখো এখন এখন তুমি যদি বলো যে আমি তো সোনার মতো লিখতে চাই, তো সোনার মতো রৌদ্র কথাটাকে আমি লিখলাম ডিরেক্ট সোনালি রৌদ্র, ঠিক আছে। তো এটা কিন্তু এভাবে লেখা যেতেই পারে। ওকে, সম্পূর্ণ যে হুবহু মানে লাইন বাই লাইন মিলবে এরকম কোনো ব্যাপার নয়। ওকে, তাহলে কী হলো, এক মিনিট এই জায়গাটা একটু বানানটা ঠিক করে নিই, LIGHT, তাই তো। তাহলে একটু দেখে নাও, সানলাইট, এক মিনিট। তাহলে কি দেখো, অটাম মিনস গোল্ডেন সানলাইট, এর মানে হচ্ছে শরৎকাল মানেই হচ্ছে সোনার মতো রৌদ্র বা সোনালি রৌদ্র। ওকে, বলছে দেখো মাঝে মাঝে মেঘের খেলা। তো তো এবার তুমি বলো মাঝে মাঝে মেঘের খেলা, তো মাঝে মাঝে কথাটাকে আমরা একটা ভালো শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে কি বলো তো, ওকেশনাল, ঠিক আছে। এটার মানে হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে, রেগুলার নয়, ঠিক আছে। তাহলে দ্য ওকেশনাল, তো ওকেশনাল স্পেলিং ডবল সি হবে, ঠিক আছে, এটা মনে রাখবে একটু, OCCA, ঠিক আছে, তারপরে SIONAL, কী হলো ওকেশনাল। ওকে, তাহলে ওকেশনাল দেখো আমরা লিখতে পারি এখানে শো,
মানে শো মানে দৃশ্য, ঠিক আছে। তো ওকেশনাল শো বা খেলা বলতে পারি। খেলা সবসময় খেলা বলতে ওই খেলাকে নয়, মানে একটা মেঘে দেখো মাঝে মাঝে মেঘের খেলা। মেঘের খেলা মানে কি, মেঘেদের যে ধরুন আকাশে যে একটা অপরূপ সৌন্দর্য দৃশ্য, সেটাকে আমি বলছি ওকেশনাল শো। ওকে, তো কি বলছে না দেখো, অফ দ্য কিসের শো না, মেঘের খেলা। তো এবার আমি মেঘগুলো দেখো, এখানে মেঘের আগে তো কোনো অ্যাডজেক্টিভ দেওয়া নেই, আমি একটা অ্যাডজেক্টিভ লিখতে পারি প্লেফুল, ঠিক আছে। কেমন না, মেঘগুলো যেন খেলা করছে আকাশে, ঠিক আছে, তাহলে প্লেফুল ক্লাউডস। ওকে, তাহলে বাক্যটা কী হলো দেখো, অটাম মিনস গোল্ডেন সানলাইট, দ্য ওকেশনাল শো অফ দ্য প্লেফুল ক্লাউডস। বলছি শরৎকাল মানে হচ্ছে সোনার মতো রৌদ্র, আর কি না মাঝে মাঝে যেন সেই মানে খেলা অবস্থায় যে মেঘগুলো আছে তাদের একটা খুব সুন্দর দৃশ্য, ঠিক আছে। তো আশা করি লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি অন্যরকম মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে। ওকে, নেক্সট দেখো বাক্য কী আছে, দেখো বলেছে আর ঢাক বেজে উঠলেই মনে হয় আমিও যেন আমার ছেলেবেলাটা ফিরে পাই। তো দেখো এগুলো লাইন কিন্তু আমরা একটু ভাষাটাকে মডিফাই করব, ঠিক আছে, যেন সেন্সটা আমার সেম থাকে। ওকে, সম্পূর্ণ যে একদম বাক্যের সাথে যেমন বাক্যের বাংলা স্ট্রাকচার আছে তেমন যে ইংলিশে আসবে এরকম ব্যাপার নয়, ঠিক আছে। আমরা একটু কিন্তু চেঞ্জ করতেই পারি, দেখলেই বুঝতে পারবে। এই যে বলছে দেখো, ঢাক বেজে উঠলেই মনে হয় আমিও যেন আমার ছেলেবেলাটা ফিরে পাই। তো এখানে ছেলেবেলাটা ফিরে পাই মানে ছেলেবেলাটা যেন আমার মনে পড়ে, ঠিক আছে, ছেলেবেলাটা আমি যেন আমার মনে গেঁথে যাই, ঠিক আছে, এরকম আমরা একটা ভাষা অ্যাড করতেই পারি। ওকে, আর যেহেতু বলছে ঢাক মানে ঢাক বেজে উঠলে মানে কি ঢাকের আওয়াজ কানে এলে বলতে পারি, রাইট। তাহলে কী লিখবো দেখো, আমি লাইনটা লিখছি দেখো, দ্য সাউন্ড, ঠিক আছে, দ্য সাউন্ড, ওকে, অফ দ্য ড্রামস, এখানে ঢাক বলতে আমি ড্রাম বলছি, ঠিক আছে, অফ দ্য ড্রামস মানে হচ্ছে ঢাকের শব্দ, ঠিক আছে। শব্দটা কেমন দেখো না, শব্দটা কি বলছে, কি বলছে দেখো, আর ঢাক বেজে উঠলেই মনে হয় আমার যেন আমিও যেন আমার ছেলেবেলাটা ফিরে পাই। তো দেখো এই যে বলছে সাউন্ড অফ দ্য ড্রামস, ঠিক আছে, ঢাকের শব্দটা যেটা আমার কানে আসছে। তো এখানে কানে আসা বলতে কানে কি হচ্ছে না প্রতিধ্বনি হচ্ছে, এরকম কথাটা আমি ইউজ করব। তাহলে কি লিখবো, ইকোয়িং, ঠিক আছে। ওকে, দেখো ইকোয়িং, দেখো কি বলছে, তাহলে যে শব্দটা ঢাকের শব্দটা কি হচ্ছে ইকো হচ্ছে, ওর শব্দটা কি করছে না আমাকে পুরনো দিনের কথা মনে করে দিচ্ছে। তাহলে বলতে পারি ব্রিংস, ঠিক আছে, ব্রিংস ব্যাক টু মি, এর মানে হচ্ছে আমাকে মনে করিয়ে দিচ্ছে, ঠিক আছে, বা স্মরণ করে দিচ্ছে কি না দিনগুলো, দ্য ডেজ, কোন দিনগুলো, অফ মাই চাইল্ডহুড, আমার শৈশবের দিনগুলো। ক্লিয়ার, তাহলে বাক্যটা কী হলো দেখো, দ্য সাউন্ড অফ দ্য ড্রামস ইকোয়িং ব্রিংস ব্যাক টু মি দ্য ডেজ অফ চাইল্ডহুড। এখানে মাই কথাটা ইউজ করতে পারো, মাই চাইল্ডহুড। তাহলে বাক্যটার মানেটা এমন হয়ে গেল যে ঢাকের যে শব্দ যেটা ইকো হচ্ছে আমার কানে ইকো হচ্ছে, ঠিক আছে, সেই শব্দটা আমাকে আমার পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে দিচ্ছে, ঠিক আছে, বা ফিরে নিয়ে আসছে। ব্রিং ব্যাক মানে ফিরিয়ে নিয়ে আসা, ঠিক আছে, বা আমি যেন ফিরে যাচ্ছি ওই দিনগুলোতে। তো বাক্যটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো দেখো নেক্সট বাক্য কী লেখা আছে, বলছে কিন্তু কলকাতা শহরের ঢাকের বাজনা কংক্রিটের দেওয়ালে লেগে যেন কান ঝালাপালা করে দেয়। ওকে, তো দেখো আমরা কিন্তু আবার আরেকটা নতুন বাক্য পেয়েছি, ঠিক আছে। তো দেখো বাক্যটাকে কীভাবে লেখা যায় দেখো, এখানে কিন্তু আছে, তাহলে আমরা বাট প্রথমে ইউজ করবো তাহলে, ঠিক আছে, বাট দেখো কলকাতা শহরের ঢাকের বাজনা,
ঠিক আছে। তাহলে কলকাতা শহরে যখন বলছে তাহলে বলতে পারি ইন দ্য সিটি অফ কলকাতা, ইন দ্য সিটি অফ কলকাতা। এর মানে কি হচ্ছে দেখো, কিন্তু কলকাতা শহরে, ঠিক আছে, দেখো ঢাকের বাজনা, তাহলে আবার বাজনা মানে কি সাউন্ডকে বলবো, তাহলে সাউন্ড অফ দ্য ড্রামস, তাহলে দ্য সাউন্ড অফ দ্য ড্রামস, ঠিক আছে, কলকাতা শহরের ঢাকের বাজনা। দেখো কি বলছে, কংক্রিটের দেয়ালে লেগে যেন কান ঝালাফালা করে দেয়। তো দেখো ঝালাফালা করে দেওয়ার কথাটা পড়ে লিখছি, আগে লিখবো কংক্রিটের দেওয়ালে ওরা কী হচ্ছে বলো তো, প্রতিফলিত হচ্ছে। তাহলে কি বলবো কথাটা, ইকোড ব্যাক বাই দ্য কংক্রিট ওয়ালস বলতে পারি, ঠিক আছে। তাহলে ইকোড, ঠিক আছে, ইকো মানে কি বলতো, ECHOED, ঠিক আছে, ইকোড ব্যাক। কোত্থেকে ইকো হচ্ছে না, বাই দ্য কংক্রিট, ওকে, কংক্রিট কি না স্ট্রাকচার, ওকে, স্ট্রাকচারস বলবো যেহেতু এটা প্লুরালে লিখছে, ওকে, অ্যান্ড ওয়ালস। দেখো এতটুকুর মানেটা কী হলো বলো তো, কলকাতা শহরে, ঠিক আছে, ঢাকের যে শব্দটা, যে শব্দটা কি হচ্ছে না দেওয়ালে অর্থাৎ কংক্রিট দেওয়ালে ইকো হচ্ছে, ঠিক আছে, সেটা কি করছে বলছে কান ঝালাফালা করে দেয়। তো এখানে ঝালাফালা করে দেওয়া মানে কি বলতো, যেন মনে হচ্ছে কানে আমার সাথে যেন শব্দের একটা বিকর্ষণ হচ্ছে, ঠিক আছে, শব্দটা আমার কি বলতো ভালো লাগছে না, স্মুথ লাগছে না। তাহলে কি এখানে একটা যেটা আমরা ভার্ব লিখবো ঝালাপালা করে দেওয়ার জন্য, সেটা লিখবো কি বলতো, রিপেলস, ঠিক আছে। রিপেলস মানে হচ্ছে যেন বিকর্ষণ করছে, ঠিক আছে, যেখানে ঢাকের শব্দ শুনলে যেখানে ভালো লাগে, যেখানে অ্যাট্রাকশন হওয়ার কথা, সেখানে মনে হচ্ছে বিকর্ষণ করছে। তাই আমরা ঝালাফালার জন্য লিখবো কি বিকর্ষণ করা, মানে রিপেলস, ঠিক আছে। কাকে, আমাকে, তাই এখানে মি দেবো তাহলে। তাহলে বাক্যটা হলো আমাদের কমপ্লিট সেন্টেন্স। কী হলো দেখো, বাট ইন দ্য সিটি অফ কলকাতা দ্য সাউন্ড অফ দ্য ড্রামস ইকোড ব্যাক বাই দ্য কংক্রিট স্ট্রাকচারস অ্যান্ড ওয়ালস রিপেলস মি। এখানে হচ্ছে এটা আমাদের মেন ভার্ব রিপেলস, ওকে। তো এটা হলো আমাদের কমপ্লিট সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা নেক্সট বাক্যটা দেখে নিই। কি বলছে দেখো, বলছে তার ওপর মাইকের তাণ্ডব তো আছেই। এই যে বলছে তার উপর, এটার জন্য কি বলতে পারি, এটার জন্য বলতে পারি ওভার দ্য অ্যাবোভ। এটা মানে হচ্ছে তার ওপর, ঠিক আছে, ওভার দ্য অ্যাবোভ, ওকে, মানে তার ওপর। কি দেখো তার উপর কি বলছে, মাইকের তাণ্ডব, ঠিক আছে। তাণ্ডব মানে এখানে অত্যাচার বলতে পারি, বা এটাকে আমরা ইংলিশে বলি, ঠিক আছে, টাইরেনি বলি, ওকে। তাহলে বলতে পারি দেয়ার দিয়ে বাক্যটা শুরু করবো, ওকে। তাহলে দেয়ার, ঠিক আছে, ইজ দ্য টাইরেনি, তাহলে TY লিখবো, RANNY। এটার মানে হচ্ছে কি বলতো অত্যাচার বা তাণ্ডব, ঠিক আছে, টাইরেনি অফ দ্য, কি দেখো মাইকের, তো মাইককে আমরা কি বলবো, মাইক্রোফোনস বলবো, ঠিক আছে, মাইক্রোফোনস, ওকে। তাহলে বাক্যটা দেখো কী হলো আমাদের সেন্টেন্সটা, ওভার দ্য অ্যাবোভ মানে তার উপর, দেয়ার ইজ দ্য টাইরেনি অফ দ্য মাইক্রোফোনস, মানে মাইক্রোফোনের বা মাইকের তাণ্ডব তো আছে। এখানে আছে ভার্বটা যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কী বলতো ইজ, এটা হচ্ছে আমাদের ভার্ব, ওকে। তো এই ছিল আমাদের আমাদের যে আজকের প্যাসেজ, সেই প্যাসেজের পুরোটার ট্রান্সলেশন। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর তোমাদের প্লিজ যারা ফ্রেন্ডসরা রয়েছে সবার মধ্যে কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, তাহলে কিন্তু তারাও দেখার সুযোগ পাবে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই এরকম ভিডিও রেগুলার পেতে কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে
বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে? তাহলে কিন্তু সবার আগে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।